ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি। নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার খুব কারণ চলে আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে এই যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আলোচনা হচ্ছে, আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলতেন। তার মধ্যে একটা কথা তিনি বলতেন, ইফ ইউ প্লান্ট বাইগন ট্রি, ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার? তুমি যদি বেগুন গাছ লাগাও, সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো না। তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে। এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা এই যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো। আমি বলছি এটা কোনোটাই বিচ্ছিন্ন না। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি, সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে, সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আর সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক, সবকিছু সেটাও নির্ভর করছে তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারাই নির্ধারণ করে সবকিছু।
এবং সেখান থেকে আপনার সব কিছু নেমে আসে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে খুব অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক, তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়, সেন্ট্রালে আসতে, যেটার তো কোনো প্রয়োজন নেই। আমার যে জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে। কিন্তু ওই যে সিস্টেম, ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে, তাহলে ঘুষটা আসবে কোথেকে? এগুলো হচ্ছে বাস্তবতা। শুনলে খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। এটা সত্য কথা। ওয়েলফেয়ার স্টেটের কথা এসছে, আপনার কল্যাণমূলক রাষ্ট্র। আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে, যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম, ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের। এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে। সুতরাং এটা আপনার, আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলা এই মুহূর্তে বিথিকা যেটা এক্সপেক্ট করছে, এটা সম্ভব না। এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট নেওয়ার জন্যে, তাকে ভোট পাওয়ার জন্যে, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। তা আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আপনার বিবাদ শুরু করে, তর্ক বিতর্ক শুরু করেছি। ভালো কথা, তর্ক বিতর্ক তো হবেই গণতান্ত্রিক মাধ্যমে। যে এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে, যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকিব সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না। কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব, আমাদের যারা আমরা লড়াই করেছি, লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার, জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয়। কারণ কোন জনগণ, কারা? সেটা কি আপনার সালমান এফ রহমান, নাকি আপনার সালাম, নাকি আপনার আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন, তাই না? তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, বাস্তবতার প্রেক্ষিতে জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন। আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো।
কিন্তু আসলে বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে। আপনি এই জন্য আশরাফুল মখলুকাত হন নাই যে আপনি আপনার স্বার্থই কেবল দেখবেন, কিন্তু নতুন যুগের নতুন যে চাহিদা, নতুন যে চ্যালেঞ্জ, এগুলো কেবলমাত্র তরুণদের সাহসিকতা, তরুণদের কমিটমেন্ট আর তরুণদের সৃজনশীলতা দিয়েই অ্যাড্রেস করা সম্ভব। এটা আমরা গত বছরের জুলাই আগস্টে আরেকবার ফিল করেছি। আমরা প্রত্যেকেই জীবনের পথে চলতে চলতে নিজের একটা স্বার্থ হয়ে গেছে, কোনো না কোনো বিষয়ে স্বার্থ হয়ে গেছে। কিন্তু যখন আমরা জুলাই মাসে দেখলাম যে একটা ছেলের লাশ পড়ে আছে বা গুলিবিদ্ধ, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং তার বন্ধু তার ওই দেহটা টানতে টানতে নিয়ে যাচ্ছে, বন্ধুকে লক্ষ্য করেও গলি থেকে বের হয়ে গুলি ছোড়া হচ্ছে, তারপরেও প্রথম দফায় বন্ধু তার বন্ধুর শরীরটা ছাড়ছে না, দেহটা ছাড়ছে না, তারপরে আবার গুলি ছোড়া হলো, এক পর্যায়ে ছেলেটা চলে গেল। তখন আমার মনে হলো যে এইরকম নিঃস্বার্থভাবেই যখন মানুষ ভালোবাসে, এইরকম অকুতোভয় চিত্তেই যখন মানুষ দাঁড়িয়ে যায়, তখনই আসলে পরিবর্তনটা আসতে পারে। এবং সেই জন্য আপনারা যারা আজকের তরুণেরা আছেন, আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে, জনস্বার্থে ব্যক্তি স্বার্থ আর অন্যান্য স্বার্থকে ডিফাইন করেন, তাহলেই কিন্তু যেই বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ আমরা পাব। সেই কারার ওই লৌহ কপাট গান, সেই 2 বিঘা জমি নিয়ে যাওয়া, যেগুলো ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসন এবং শাসকের বিরুদ্ধে রচিত এবং উচ্চারিত, দুর্ভাগ্যজনকভাবে সেই কথাগুলো এখনো আমাদের জীবনে বাস্তবতা হয়ে গেছে। এখনো কারার ওই লৌহ কপাট কিংবা 2 বিঘা জমি নিয়ে যাওয়ার যে নিদারুণ বাস্তবতা, সেটা থেকে আমরা সমাজকে মুক্ত করিনি। সেই মুক্ত করার যাত্রা আমরা শুরু করেছি মাত্র। এই মুক্ত করার যাত্রা যে আমরা শুরু করলাম, এই শুরুটা আমরা এই জন্যই করতে পেরেছি যে আপনারা যারা এই বয়সের আছেন, নতুন প্রজন্মের আছেন, আপনারা নিশ্চিতভাবে এই দেশটাকে ভিন্নভাবে দেখতে চান। আপনারাই প্রথম এই দেশে বৈষম্যের যে কালচার, সেটাকে ভাঙবার ডাক দিয়েছেন। আমরা যখন এই দেশে বড় হয়েছি, জীবনের এতটা বছর পার করেছি, বৈষম্য নিয়ে যে কথা বলে বৈষম্য ভাঙবার ডাক দিতে হবে, এই কথাটা জোরালোভাবে আপনাদের আগে তো আসলে আর কেউ বলে নাই। মানুষ গণতন্ত্র বলেছে, মানুষ মানবাধিকার বলেছে, কিন্তু বৈষম্যটাকে ভেঙে দেওয়া যে একটা আন্দোলনের বিষয়, নতুন বাংলাদেশ গড়ার ভিত্তির বিষয়, এটাই আপনারা সকলে আবার আমাদেরকে বললেন এবং আপনারাই দেখালেন যে সমাজের মূল সমস্যাটাই আসলে গ্রথিত আছে ওই বৈষম্যের মধ্যেই। আমাদের বৈষম্যের একটা কালচার আছে, ভিআইপি কালচার। এই যে আমাদেরকে প্রধান অতিথি ডাকা, আসলে অনেক জায়গায় বিদেশে যাই, আমি এমন কোনো দেশে যাইনি আমাদের মতন আর্থসামাজিক বাস্তবতার 2-1টা দেশ ছাড়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও আমি শুনিনি মাননীয়, মহামান্য এসব কথা বলতে, আমি শুনিনি প্রধান অতিথি বলতে, আমি শুনি ওরা বলে প্রেসিডেন্ট অমুক। কিন্তু আমাদের এখানে এই কথাগুলো না বললে মাননীয় হয় না। আমাকে যদি মাননীয় বলেই মানতে হয়, তাহলে আর কিসের মান্যবর হইলাম, ওইটা বুঝতে পারি না। আমার মনে হয় যে এই কালচারগুলো থেকেও আমাদের আসলে সরে আসা উচিত, একেবারেই সরে আসা উচিত। এবং বৈষম্যহীনতার ক্ষেত্রে জনগণের সাথে প্রশাসকের যে একটা দূরত্ব, এইটা ঘুচিয়ে দেবার জন্য এই টাইটেলগুলো থেকে আসলে আমাদের মুক্তি পাওয়া দরকার। কিন্তু আসলে বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে। আপনারা যারা তরুণ প্রজন্ম, যারা সংস্কৃতি মোনা, যারা বিতর্ক করতে ভালোবাসেন, তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন, তারা সংস্কৃতিতে প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন। আমাদের সংস্কৃতিতে অবাক করার মতন বিষয় হচ্ছে যে প্রকৃতি নির্ভরতা এখানে অনেক বেশি ডমিনেন্ট। আপনি বলেন তো, বাংলাদেশকে নিয়ে যখন আমরা গান করি, আমরা বলি পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, সেই নদীগুলো চোখের সামনে দূষিত হয়ে যাবে, মরে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া না। তাহলে আমার নিজের যে পরিচয়টা, সেটাই আমরা অস্বীকার করি। তো প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক আছে, আমাদের সংস্কৃতিতে যার
অনেক প্রতিফলন ঘটছে। আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন, কেমন করে প্রকৃতির বার্তাটাও পৌঁছে দিতে পারেন সবার কাছে, সেটা একটু মনে রাখবেন। যারা বিতর্ক করেন, তাহলে তারা মেগা প্রজেক্টই একমাত্র উন্নয়নের হাতিয়ার, নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব? প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেব না, বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নিব। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই গাছ কাটবো না, কোনোভাবেই বন ধরবো না। এই কথাগুলো বিতর্কের পর্যায়ে নিয়ে যাবেন। ওই ধরনের বিতর্ক যখন হবে, তখনই বিতর্কগুলো কিন্তু সমাজের মূল্যবোধে গিয়ে একটা জায়গা করে নেবে। অন্তর্বর্তী সরকার আছে, আমাদের সময় এখন আমরা জানি যে 1.5 বছর, অনেক দিনের জঞ্জাল। আমাদের কাছে প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা থাকা ভালো, তাহলে জনগণের যারা রিপ্রেজেন্ট করবেন পরবর্তীতে তারাও একটা জবাবদিহিতার মুখোমুখি থাকবেন। ধরে নিলাম এই 1.5 বছর সব কাজ খুব সুন্দর হয়েছে, 1.5 বছর পরে তাহলে কি হবে? এটা কিন্তু আমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে আমরা আসলে কি চাই। আমরা নদীর ক্ষেত্রে কি চাই, পাহাড়ের ক্ষেত্রে কি চাই, বনের ক্ষেত্রে কি চাই, কৃষি জমির ক্ষেত্রে কি চাই। এই জিনিসগুলো যদি আমরা ভাবি, তাহলে ওই যে আপনারা বিতর্ক করেন, বিতর্কের মাধ্যমে এই মূল্যবোধগুলো যখন শানিত হবে, এই মূল্যবোধগুলো যখন চর্চার ক্ষেত্র হবে, তখন কিন্তু যখনই যে প্রশাসক হোক না কেন, সে রাষ্ট্রটাকে ওইভাবেই চালাবে এটা ভেবে যে প্রকৃতি বিধ্বংসী কোনো কর্মকাণ্ড করা যাবে না। আগে আমরা ঢাকা শহরে থাকতে পছন্দ করতাম, ঢাকা শহরে একটা ঠিকানা থাকলে নিজেকে একটা অন্যরকম গুরুত্বপূর্ণ মানুষ মনে করতাম। এখন ঢাকার বাইরে গেলে কেউ আর আমরা ঢাকায় ফিরতে চাই না। উন্নয়নটা আমাদের সেই রকমই ধ্বংসাত্মক হয়েছে। কাজে এখন প্রকৃতি নির্ভর, প্রকৃতি বান্ধব উন্নয়ন কেমন করে করা যায়, এটাই হোক আমাদের বিতর্কের বিষয়বস্তু। এর মাধ্যমে আমরা পরিবেশের জন্য, প্রকৃতির জন্য মানুষের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলি। মানুষ যখন মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে, তার একটা বিচার দেওয়ার কিন্তু জায়গা আছে। আপনি ডিসি সাহেবের কাছে যেতে পারেন, আপনি ভিসি সাহেবের কাছে যেতে পারেন, আপনি আদালতে যেতে পারেন। কিন্তু মানুষ যখন নদীর বিরুদ্ধে অত্যাচার করে, মানুষ যখন গাছের হন্তারক হয়ে দাঁড়ায়, মানুষ যখন পাহাড় কেটে ফেলে, মানুষ যখন সোনাদিয়াতে বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে, বনটা কোথায় যাবে? পাহাড়টা কোথায় যাবে? নদীটা কোথায় যাবে? বন্য প্রাণীটা কোথায় যাবে? আপনি এই জন্য আশরাফুল মখলুকাত হন নাই যে আপনি আপনার স্বার্থই কেবল দেখবেন। আপনি এই জন্যই আশরাফুল মখলুকাত হয়েছেন যে কাজটা অন্য জীবন্ত সত্তাগুলো করতে পারে না, সেই কাজটা আপনি করতে পারেন। সেই দায়িত্বটা আপনার উপরে দেওয়া হয়েছে, এবং এই জন্যই আপনাকে সৃষ্টির সেরা বলা হচ্ছে। তো আমরা সৃষ্টির সেরা হিসেবে কাজ করব। আমাদের সংস্কৃতিতে যত পরিবেশের বিষয় আছে, যত প্রকৃতির বিষয় আছে, সেটা আমরা বেশি করে চর্চা করব। আমরা আমাদের মূল্যবোধের জায়গা আমাদের বিতর্কের মাধ্যমে প্রকাশ করব এবং শানিত করে তুলব।
যেই কাজ 54 বছরে হয়নি সেই কাজ 1.5 বছরে হয়ে যাবে, এটা ভাবা ঠিক না। বনের যেটুকুন 5ই আগস্টের পরে দখল হয়েছিল সেগুলো আমি উচ্ছেদ প্রায় শেষ করে এনেছি। বেলাই বিলটা সংরক্ষণে এখানকার ডিসি মহোদয় কাজ করছেন। উনি কোন কোন মৌজা নিয়েছেন, ওইটা কেমন করে সীমানা চিহ্নিত করছেন, এগুলো একটু নিজেও বুঝে যাওয়া দরকার, সেই জন্য এসেছিলাম। বনের যেটুকুন 5ই আগস্টের পরে দখল হয়েছিল সেগুলো আমি উচ্ছেদ প্রায় শেষ করে এনেছি। পুরনো দখলগুলো উচ্ছেদের ব্যাপারে তারা হাইকোর্ট থেকে স্টে নিয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে বন বিভাগ মামলা একেবারে রিভিউ পর্যন্ত হেরে গেছে। সেটা তো আমার নতুন করে শুরু করার সুযোগ নেই। আর যেগুলোতে স্টে আছে ওগুলো আমরা ভেকেট করাচ্ছি। যেই কাজ 54 বছরে হয়নি সেই কাজ 1.5 বছরে হয়ে যাবে, এটা ভাবা ঠিক না, কিন্তু আমরা কাজটা শুরু করছি। গাজীপুরে কিন্তু বনাঞ্চলের অবৈধ দখল উচ্ছেদ সবসময়ই চ্যালেঞ্জ। 60 একর উদ্ধার করে ফেলেছি, বাকিটাও আমরা আশা করি করে ফেলবো। আর যেগুলো জায়গাতে আইনি বাধা নেই আমরা পরবর্তীভাবে সেগুলোতে হাত দেব। যদি বলেন নদীর দূষণের তালিকা আছে আপনার কাছে? কারো কাছে নেই। সেই তালিকাটা আমরা করে ফেলেছি। তালিকা করে এখন আমরা কয়েকটা চিহ্নিত জায়গাতে প্রাধিকার ভিত্তিতে দখলকারীর বিরুদ্ধে অভিযানে যাব। সেটা আগে থেকে না বলি, বেশিরভাগ জায়গাতেই আপনি দেখবেন ছাড়পত্র আছে, ইটিপি আছে, কিন্তু চালু করে না। আসলে সকলকে পরিবর্তিত হতে হবে, সকলকে তার প্রাধান্য ঠিক করতে হবে। আমরা প্রাধিকার ভিত্তিতে তুরাগ নদীকে চিহ্নিত করেছি এবং বুড়িগঙ্গার কয়েকটা স্পট চিহ্নিত করেছি, কিন্তু ঢাকা শহরের পয়ঃবর্জ্য বেশিটাই গিয়ে পড়ে বুড়িগঙ্গায়। আপনি সেটা কেমন করে ঠিক করবেন বলেন, যদি পয়ঃবর্জ্য করা সম্ভব না। আমরা ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তী সরকারকে এসে দূষণকারীর তালিকা করতে না হয়। আমরা দাতা গোষ্ঠীর সাথে কথা বলি, ঢাকা শহরের 4টা নদীকে দখল দূষণ মুক্ত করার জন্য একটা প্রকল্প প্রায় চূড়ান্ত করে এনেছি। এখন দাতাদেরও কিছু আমলাতন্ত্র থাকে, কিছু প্রশাসনিক কাজ থাকে, আমাদেরও কিছু আমলাতন্ত্র, কিছু প্রশাসনিক কাজ আছে যেগুলো জরুরি আমলাতন্ত্র। যেমন একটা ফিজিবিলিটি রিপোর্ট করতে হবে। এখন সেই ফিজিবিলিটি রিপোর্টের কাজ হলে পরে ওই কাজটা হয়তো নতুন সরকারই শুরু করবে, কিন্তু তাদের জন্য অর্থের জোগান আনা, প্রকল্প আনা, এগুলো আমরা